বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আমাদের আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক থেকে আমরা প্রশ্ন আলোচনা করেছিলাম যে জাতীয় নিরাপত্তা বলতে কি বুঝো এবং ভূ রাজনীতি বলতে কি বুঝো, এই দুটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সর্বশেষ বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ, আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন করেছিলাম। বরাবরের মতোই আমরা আজকেও বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের এটি আমাদের দ্বিতীয় ক্লাস। বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক থেকে আমরা আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, পার্ট বির প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে পররাষ্ট্রনীতির উদ্দেশ্য ও লক্ষ্য সমূহ কি কি বর্ণনা করো, এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ কি কি তা আলোচনা করব। এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। পররাষ্ট্রনীতির সাথে আমরা কম বেশ সবাই জড়িত। আমরা জানি যে বিশ্বের কোন রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। তো পররাষ্ট্রনীতি কি এ বিষয়ে আমাদের জানার জন্য সর্বপ্রথম আমরা সকলে জানি যে বিশ্বের কোন রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। বিশ্বের সব রাষ্ট্র একে অপরের উপর নানাভাবে নির্ভরশীল হয়ে পড়ে, হোক সেটি অর্থনৈতিক কারণে হোক, বাণিজ্যিক কারণে হোক, কিংবা ভৌগোলিক অবস্থানগত কারণে হোক, কিংবা জনসংখ্যার দিক থেকে হোক, অথবা অবকাঠামোগত দিক থেকে হোক, যে কোনো প্রকারেই হোক, কিংবা খাদ্য পণ্যের উপর হোক, কোনো না কোনো ভাবে একটি দেশ অন্য একটি দেশের সাথে নানাভাবে নির্ভরশীল হয়ে পড়ে। মূলত এই যে নির্ভরশীলতার মধ্য থেকে কারণেই মূলত একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপিত হয়। যদি একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের উপর নির্ভরশীল না হতো, তাহলে কখনোই এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকতো না। সাধারণত এই নির্ভরশীলতার নীতি বা পদ্ধতির মাধ্যমে মূলত যে সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ এই নির্ভরশীলতাটাকে মজবুত করার জন্য এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাছ থেকে সাহায্য সহযোগিতার মাধ্যমে নিজ রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সম্পর্ক স্থাপিত হয় তাকেই বলা হচ্ছে পররাষ্ট্রনীতি। অর্থাৎ আমরা যদি পররাষ্ট্রনীতি সম্পর্কে বুঝতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে পররাষ্ট্র কি আর নীতি কি, এই দুটি শব্দের তাৎপর্য উপলব্ধি করতে হবে। তো আমরা নীতি বলতে কি বুঝাই? সাধারণত নীতি বলতে ওই জিনিসগুলোকে বোঝায় যেগুলো বিশেষ কোনো উদ্দেশ্য পূরণের জন্য প্রণীত বিধিবিধান। অর্থাৎ আমি যদি বলি যে আমার ডিপার্টমেন্টের মধ্যে, আমার বিভাগের মধ্যে আমি স্টুডেন্টদের রেজাল্ট ভালো করব, এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমি কিছু বিধিবিধান বা নীতি প্রণয়ন করলাম, নিয়ম কানুন প্রণয়ন করলাম, এটাকেই মূলত আমরা নীতি বলে অবহিত করতে পারি। অথবা সমাজে শৃঙ্খলা বিরাজমান রাখার জন্য আমরা কতগুলো বিধিনিষেধ আরোপ করি, কিংবা রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য আমরা দেখি যে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি আইন প্রণয়ন করা হয়, এগুলোকে আমরা সাধারণত নীতি বলি, কোন একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। আর পররাষ্ট্র হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে বহির্বিশ্বের সাথে নিজ দেশের অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক শৃঙ্খলা রক্ষা করার জন্য, বিশেষ করে বাহ্যিক শৃঙ্খলা রক্ষা করার জন্য, অর্থাৎ নিজ দেশকে অন্য রাষ্ট্রের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাথে যে ঘনিষ্ঠতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা হয় বিভিন্ন নীতির ভিত্তিতে, তাকেই পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। তাহলে আমরা এটাই জানলাম যে নিজ দেশকে, প্রত্যেক রাষ্ট্র নিজের দেশকে, নিজের রাষ্ট্রকে বহির্বিশ্বের আক্রমণ থেকে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য অন্য একটি রাষ্ট্রের সাথে নীতির ভিত্তিতে যে সম্পর্ক স্থাপন করা হয়, যে নিয়মের ভিত্তিতে, বিভিন্ন নিয়ম কানুনের বিধিবিধানের ভিত্তিতে যে সম্পর্ক স্থাপন করা হয়, তাকেই আমরা পররাষ্ট্রনীতি বলে অবহিত করতে পারি। এটি হচ্ছে আমাদের ভাষায়। তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি যে পররাষ্ট্রনীতি কি, তাহলে আমরা বলতে পারি এক কথায় এটাই যে যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক
বা বন্ধুত্ব স্থাপন করে, তাই হচ্ছে পররাষ্ট্র নীতি। তাহলে পররাষ্ট্র নীতি কি, যদি এমসিকিউতে আসে তাহলে আমরা বলবো যে যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে তাকেই পররাষ্ট্রনীতি বলা হয়। এখন আমরা জানবো যদি পার্ট বি তে পররাষ্ট্রনীতি কি আসে তাহলে আমরা কিভাবে লিখব। আমরা লিখতে পারি যে সাধারণভাবে বলা যায়, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সাধারণভাবে বলা যায় পররাষ্ট্রনীতি হচ্ছে কোন দেশের নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরাহার জন্য এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টিকেই মূলত পররাষ্ট্রনীতি বলে অভিহিত করা হয়ে থাকে। পররাষ্ট্রনীতি বৈদেশিক নীতির মূল কথাই হচ্ছে নিজ রাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার দিগন্ত প্রসার করার জন্য সাহায্য করা। অর্থাৎ বলা হচ্ছে যে প্রত্যেকটা দেশের যে নিজের একটা স্বাধীনতা, নিজের একটা সার্বভৌমত্ব আছে, এই নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা এবং নিজ দেশের যে জাতীয় স্বার্থ আছে এই জাতীয় স্বার্থকে সংরক্ষণ করার জন্য অন্য রাষ্ট্রের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা হয় এবং আন্তর্জাতিকভাবে শান্তি শৃঙ্খলা বিরাজমান করার জন্য যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় সেটাকেই পররাষ্ট্রনীতি বলা হয়ে থাকে। আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল স্লোগান হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাহলে আমরা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা কি করতে পারবো, সম্পর্ক স্থাপনের মাধ্যমে পররাষ্ট্রনীতি স্থাপনের মাধ্যমে নিজ দেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে পারবো। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে বিশেষজ্ঞ ও লেখক ফেডেল ফোর্ট লিঙ্কন একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে কি, যে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে বিশেষজ্ঞ ও লেখক ফেডেল ফোর্ট লিঙ্কন বলেছেন পররাষ্ট্রনীতি হলো সেসব জটিল প্রক্রিয়ার ফলশ্রুতি যার মাধ্যমে একটি রাষ্ট্র তার লক্ষ্য অর্জন এবং স্বার্থ আদায়ে সক্ষম হয়। অর্থাৎ ফেডেল ফোর্ট লিঙ্কন এটি বুঝিয়েছেন, বলেছেন যে কি, যে অন্য একটি রাষ্ট্রের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটা রাষ্ট্রের যে লক্ষ্য থাকে, একটা রাষ্ট্রের যে উদ্দেশ্য থাকে এবং একটি রাষ্ট্রের যে স্বার্থ রয়েছে এই স্বার্থগুলো আদায়ে সক্ষম হয় অন্য একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে। উদাহরণ হিসেবে যদি আমরা নিতে পারি যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে আমরা দেখি যে আমাদের বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ হতে শুরু করে বিভিন্ন সময়ে দুর্ভিক্ষের সময় ভারত কি করেছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই যে একটা পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতের সাথে যে একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কটাকেই পররাষ্ট্রনীতি বলে অভিহিত করেছেন লেখক ফেডেল ফোর্ট লিঙ্কন। প্রিন্স অটো ফন বিসমার্কের মতে তিনি বলেছেন যে কি, অভ্যন্তরীণ নীতি সম্প্রসারিত হলো পররাষ্ট্রনীতি, অর্থাৎ নিজ দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরে নিজ দেশের পরিচিতি, নিজ দেশের কর্মকাণ্ড তুলে ধরে জনপ্রিয়তা অর্জন করা হয় হচ্ছে যে পররাষ্ট্র নীতি। এরপরে আমরা আরেকজন মনীষীর সংজ্ঞা নিব। তিনি বলতেছেন যে কি, যে চার্লস বার্টন মার্শাল তিনি বলতেছেন যে কি, পররাষ্ট্রনীতি বলতে রাষ্ট্র সেসব ক্রিয়াকলাপ সম্পাদন করে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যা করতে চায় তার সমষ্টিকে বোঝায়। অর্থাৎ একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে লক্ষ্য বলা যায় যে পররাষ্ট্রনীতি হলো কোন রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ বহির্বিশ্বের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় সেটাকে পররাষ্ট্রনীতি বলে অবহিত করা হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি, সুতরাং পররাষ্ট্রনীতি বলতে বোঝায় পররাষ্ট্রনীতি হলো কোন রাষ্ট্রের সেসব কার্যাবলীর বিবরণ যা সেই রাষ্ট্র তার স্বার্থ সংরক্ষণের জন্য তার সীমানার বাইরে অবস্থিত অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য সম্পাদন করে থাকেন এবং জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। অর্থাৎ এই জিনিসটা এটাই বুঝিয়েছেন যে পররাষ্ট্রনীতি বলতে তাকেই বোঝায় যে নিজ দেশের যে একটা সীমানা নির্ধারণ আছে, আমাদের যে বাংলাদেশের একটা বর্ডার আছে, এই নিজ দেশে এটাকে
বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করাই হচ্ছে যে পররাষ্ট্র নীতি। সুতরাং উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হয় যে কোন রাষ্ট্র তার জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নিজ দেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য এবং মর্যাদা বৃদ্ধির জন্য যে নীতি অনুসরণ করে তাই হচ্ছে যে পররাষ্ট্র নীতি। তাহলে যদি প্রশ্ন আসে যে পররাষ্ট্র নীতি কি, তাহলে আমরা পররাষ্ট্রনীতির এই বিষয়গুলো দিয়ে সমাপ্ত করব। এরপরে পরবর্তী প্রশ্ন ছিল আমাদের যে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি। তো আমরা পররাষ্ট্রনীতি আগেও পড়েছি, বিভিন্ন ইয়ারে শান্তি ও সংঘর্ষ অধ্যায় বই যেটা ছিল আমাদের শান্তি ও সংঘর্ষ, ওই অধ্যায়ের মধ্যে আমরা পররাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা পেয়েছি। পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি? পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে এক নাম্বার হচ্ছে যে আমরা জানি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে স্লোগান, মূল স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন, তার পিছনের মূল কারণ হচ্ছে যে কি, যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব নীতিমালা অনুসরণ করে তার সমষ্টি সেসব আদর্শ, অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেক রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান করা। দেখা যায় যে আমরা এক নম্বর পয়েন্ট পেলাম কি, শান্তিপূর্ণ সহাবস্থান। বলা হচ্ছে যদিও বিশ্বের পরাশক্তিগুলো বিশ্বকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তারপরেও পৃথিবীর সকল রাষ্ট্রই চায় শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পৃথিবীতে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার হাতকে প্রসারিত করবে। অর্থাৎ যারা শক্তিশালী শক্তিধর রাষ্ট্র রয়েছেন তারা প্রতিনিয়তই তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর নানাভাবে চাপ প্রয়োগের মাধ্যমে তারা তাদের নিজেদের শক্তিশালী দেশগুলো নিজেদের প্রভাব আধিপত্য বিস্তার করে চলেছে। কিন্তু তারপরও উন্নয়নশীল দেশ, তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, মধ্যম আয়ের দেশগুলো তারপরও প্রত্যেকটা শক্তিধর রাষ্ট্র এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি আন্তর্জাতিক বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানে তারা বদ্ধপরিকর থাকেন পররাষ্ট্রনীতির মাধ্যমে। আর এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা যে নীতি পলিসি গ্রহণ করেন সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি। 2 নম্বর হচ্ছেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। এখানে বলা হচ্ছে যে পররাষ্ট্রনীতির প্রধান এবং মুখ্য উদ্দেশ্যই হচ্ছে নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। অর্থাৎ নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একমাত্র মাধ্যম উপায় হচ্ছে যে পররাষ্ট্রনীতি। আমরা জানি সকলে যে বর্তমান সময় হচ্ছে যে বিশ্বায়নের যুগ, অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্কযুক্ত। আমরা দেখেছি যে যখন বর্তমান সময়ে কোন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের উপর আক্রমণ পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে, ঠিক একইভাবে ওই রাষ্ট্রকে রক্ষা করার জন্য অন্য একটি রাষ্ট্র বিপক্ষ রাষ্ট্রের অর্থাৎ দুর্বল রাষ্ট্রের পক্ষে সমর্থন যোগায়। আমরা দেখি যে যখন পাকিস্তানের যে জম্মু কাশ্মীরের মধ্যে যখন হামলা পরিচালনা করেন ইন্ডিয়া, তখন দেখা যাচ্ছে পাকিস্তানের পক্ষে বিভিন্ন মুসলিম রাষ্ট্র সমর্থন জ্ঞাপন করেন, আবার ভারতের পক্ষেও বিভিন্ন রাষ্ট্র সমর্থন জ্ঞাপন করেন। আমরা দেখি যে আমরা যখন বাংলাদেশ স্বাধীনতা যখন দাবি তুলি, যখন পার্লামেন্টে জাতিসংঘের মধ্যে যখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য যখন আবেদন জ্ঞাপন করা হয় জাতিসংঘের মধ্যে, তখন কিছু রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সমর্থন জ্ঞাপন করে, আবার কিছু কিছু রাষ্ট্র তার বিরোধিতা করে। অর্থাৎ এই জিনিসটা বিশ্বায়নের যুগ ব্যবস্থায়, অর্থাৎ এটাই বুঝিয়েছি আমি যে একটা রাষ্ট্রের মধ্যে আক্রমণ করতে গেলে যখন ওই রাষ্ট্র অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতির সাথে সম্পর্ক করে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক থাকে, তখন অন্য কোনো রাষ্ট্র তৃতীয় কোনো একটি রাষ্ট্রের উপর আক্রমণ পরিচালনা করতে গিয়ে সে চিন্তা করতে হয়। অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে যে পররাষ্ট্রনীতির মাধ্যমে কোনো শক্তিশালী রাষ্ট্রদলের সাথে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, তখন নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা অনেক সহজ হয়ে পড়ে। তাহলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করাও পররাষ্ট্রনীতির মূল প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। তারপরে বলা হচ্ছে আদর্শ ভিত্তি। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র বা জাতি পররাষ্ট্রনীতির কাছে একটি আদর্শ থাকে। এই আদর্শের ভিত্তিতে তারা তাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করে এবং লক্ষ্য অর্জন করে। তবে এক এক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির আদর্শ এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ বলা হচ্ছে এই যে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতির মাধ্যমে সম্পর্ক স্থাপন করে, এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র কতগুলো নীতি বা আদর্শ মাধ্যমে করে থাকে। অর্থাৎ যে রাষ্ট্রের মধ্যে নীতি বা আদর্শ থাকবে না, তখন ওই রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতির মাধ্যমে কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হবে না। বোঝার জন্য আমরা যদি উদাহরণ নিই তাহলে বলতে পারি
যে মনে করো আমার সাথে ওই মানুষটার বন্ধুত্ব হবে যে মানুষটার মধ্যে নীতি আদর্শ আছে। আমি এমন কারোর সাথে বন্ধুত্ব করব না, এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করব না যে মানুষটার মধ্যে কোনো নীতি আদর্শ নেই। ঠিক একইভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও প্রত্যেকটা রাষ্ট্র আলাদা আলাদা ভাবে তার নিজ নিজ অবস্থানের ক্ষেত্রে কিছু নীতি আদর্শ কি করে থাকেন, পালন করে থাকেন। তারপরে বলা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি। এই পররাষ্ট্রনীতির আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি। কিভাবে? যখন পররাষ্ট্রনীতির মাধ্যমে যখন কোনো একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন হয়, ওই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রকে ওই রাষ্ট্রের মাধ্যমে আমার নিজ দেশের যে জাতীয় সম্পদ রয়েছে, যেই পোশাক শিল্প রয়েছে, যে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, এই বিষয়গুলো আন্তর্জাতিক বিশ্বের সামনে তুলে ধরে আমি আমার নিজের দেশের মর্যাদা, নিজের দেশের অবস্থানকে তুলে ধরতে পারবো। যখন আমার নিজ দেশের অবস্থান আন্তর্জাতিক বিশ্বে সবাই অবগত হবে, তখন আমার নিজ দেশের মর্যাদা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আর এই মর্যাদাটা বৃদ্ধি করার একমাত্র মাধ্যম বা উপায় হচ্ছে পররাষ্ট্র নীতি। এবং এই পররাষ্ট্র নীতি একমাত্র অন্য কোনো রাষ্ট্রের সাথে পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হয় এটার জন্য যে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে নিজ দেশের মর্যাদা বৃদ্ধি পায়। 5 নাম্বার হচ্ছে উন্নয়নমুখী। প্রত্যেক দেশেরই বৈদেশিক নীতির মূলনীতি হচ্ছে উন্নয়নমুখিতা, অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিজ রাষ্ট্রের এবং অন্য রাষ্ট্রের কৃষি শিল্প প্রযুক্তি উন্নয়নই পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য। অর্থাৎ বলা হচ্ছে আমার দেশের মধ্যে দেখা যায় একটি রাষ্ট্রের মধ্যে উৎপাদনের জায়গা আছে, উৎপাদনের জন্য উপযোগী স্থান আছে, কিন্তু প্রযুক্তিগত ব্যবস্থা না থাকার কারণে, উৎপাদনের উপকরণ না থাকার কারণে আমরা ওই পণ্যটা উৎপাদন করতে পারছি না। ফলে দেখা যায় অন্য একটি রাষ্ট্রের সাথে যখন পররাষ্ট্রনীতির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, তখন আমরা ওই রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি সংগ্রহ করে, বিভিন্ন ধরনের প্রযুক্তি আমদানি করে, বিভিন্ন উৎপাদিত উপকরণ সংগ্রহ করে আমরা আমাদের নিজ দেশের যে উন্নয়ন প্রক্রিয়া, এই উন্নয়ন প্রক্রিয়াটা আমরা উন্নত করতে পারি। তাহলে পররাষ্ট্রনীতির আরেকটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে অন্য একটি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে কৃষি শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন সাধন করা এবং নিজ দেশের উৎপাদন ব্যবস্থাকে মজবুত করা। এরপরে হচ্ছে বিশ্ব শান্তি। বলা হচ্ছে যখন পররাষ্ট্রনীতির মাধ্যমে একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে না, তখন দেখা যাবে যে রাষ্ট্র সামরিকভাবে অস্ত্রশস্ত্রের মাধ্যমে শক্তিশালী হবে, সেই রাষ্ট্র চাইবে সবসময় অন্য একটি তৃতীয় বিশ্বের দেশের উপর আক্রমণ পরিচালনা করতে। ফলে এই আক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্য, আন্তর্জাতিক বিশ্বে শান্তি স্থাপন করার জন্য দেখা যায় প্রত্যেকটি রাষ্ট্র পররাষ্ট্রনীতির মাধ্যমে একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে থাকে। ফলে দেখা যায় যে তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলেও তৃতীয় বিশ্বের উপর কিন্তু সামরিক যে আক্রমণ, ওই আক্রমণের দিকে তারা চিন্তা করে না। সে কারণে বলা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত এই পররাষ্ট্রনীতি কাজ করে থাকে। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি আমরা পাই সেটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। প্রত্যেক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানো। এই সম্পর্কে জাতিসংঘ সনদের 2/7 দ্বারায় বিস্তারিত বলা হয়েছে এবং এর ফলে আন্তর্জাতিক এবং পারস্পরিক সম্প্রীতি ও বিশ্বাস বৃদ্ধি পায়। অর্থাৎ বলা হচ্ছে যখন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সাথে যখন পররাষ্ট্রনীতির মাধ্যমে কি হয়, সম্পর্ক যুক্ত হয়, তখন এটার মাধ্যমে দিয়ে পররাষ্ট্রনীতির মধ্যে এই নীতিটার উল্লেখ থাকে যে আমি আমার অভ্যন্তরীণ বিষয়ে আমি তোমার রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আমি কোনো ধরনের কি করব না, হস্তক্ষেপ করব না। ঠিক একইভাবে তুমিও আমার দেশের, আমার রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ প্রভাব বিস্তার করতে পারবে না। এই নীতির ভিত্তিতে কি হয়, একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়। ফলে এই পররাষ্ট্র নীতির মাধ্যমে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়, তখনই দেখা যায় যে কি, যে অভ্যন্তরীণ ব্যাপারে কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করার অধিকার আর থাকে না। তাহলে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা এই 7টা পয়েন্ট দিয়ে আমরা পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পার্ট বি প্রশ্ন সমাপ্ত করব। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা পেয়েছি যে পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ কি। আমরা বলেছি যে পররাষ্ট্রনীতি কাদের দ্বারা, অর্থাৎ কাদের সাথে পররাষ্ট্রনীতি সম্পর্ক বেশি স্থাপিত হয়, অর্থাৎ কোন কোন রাষ্ট্রগুলোর সাথে পররাষ্ট্রনীতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছেন ভৌগোলিক সামরিক অবস্থান। অর্থাৎ বলা হচ্ছে ভৌগোলিক সামরিক অবস্থান
পররাষ্ট্র নীতির নির্ধারণের একটি স্থায়ী এবং সনাতন উপায় বলা যায়। প্রতিটি রাষ্ট্রের নিজস্ব ভৌগোলিক অবস্থান তার পররাষ্ট্র নীতির দারুণভাবে প্রভাবিত করে। তো ভৌগোলিক কি, আমরা যদি বলি যে ভৌগোলিকতার উপর নির্ভর করে কেন পররাষ্ট্র নীতি নির্ধারিত হয়। তো ভৌগোলিক হচ্ছে যে কি, যে রাষ্ট্র ভূভাগ, জলবায়ু, রাষ্ট্রের আয়তন, প্রতিরক্ষা সহায়তা, সম্পদ, আকৃতি ইত্যাদির ক্ষেত্রে আদর্শ ভৌগোলিক পরিবেশ লাভ করা দুষ্কর ব্যাপার। অর্থাৎ বলা হচ্ছে যে রাষ্ট্র জলবায়ুগতভাবে উন্নত, অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চল, যে রাষ্ট্র প্রতিরক্ষা সহায়তা বেশি, যে রাষ্ট্রের মধ্যে আয়তন বেশি, যে রাষ্ট্রের মধ্যে সম্পদ বেশি, ওই রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতি সম্পর্কটা কি হয়, অন্য একটি রাষ্ট্রের সাথে ভালোভাবে হয়। কেন? কারণ যে রাষ্ট্র সম্পদ যত বেশি, সেই রাষ্ট্রে তত বেশি ক্ষমতাধর। আবার যে রাষ্ট্র যত বেশি বড় আয়তন নিয়ে অবস্থান করছে, সেই রাষ্ট্র তত বেশি সামরিকভাবে শক্তিশালী। কেন? কারণ তার আয়তন বড় হওয়ার কারণে অন্য কোনো রাষ্ট্র তাকে আক্রমণ করতে সহজে কি চাইবে না, দ্বিধাবোধ করবে। সে কারণে বলা হচ্ছে সামরিকভাবে যারা ভালো অবস্থানে রয়েছেন তাদের সাথে পররাষ্ট্রনীতি সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে ইতিহাস ও ঐতিহ্য। বলা হচ্ছে রাষ্ট্রের পররাষ্ট্রনীতির উপর তার ইতিহাস ও ঐতিহ্য প্রভাব অঙ্গীকার করা যায়। প্রতিটি জাতির নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। যেমন ধরো বলা যায় যে ঘাত প্রতিঘাতের মধ্যে একটি জাতির নিজস্ব ঐতিহ্য থাকে, কৃষ্টি থাকে, সংস্কৃতি থাকে, সভ্যতা থাকে। তো যে রাষ্ট্রের সাথে নিজের ইতিহাস এবং ঐতিহ্য অর্থাৎ সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা যখন মিলে যায়, তখন ওই রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতি কি হয়ে থাকে, নির্ধারণ হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে অর্থনৈতিক সম্পদ। এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি নির্ধারণের ব্যাপারে রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদ এবং সামর্থ্য বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে এবং সম্পদের দিক দিয়ে পরিপূর্ণভাবে হয়ে থাকেন, সেই রাষ্ট্রের সাথে এবং শিল্পর দিক দিয়ে, কৃষির দিক দিয়ে যখন তারা পরিপূর্ণভাবে সমর্থ হয়ে থাকে, তখন ওই রাষ্ট্রের সাথে তৃতীয় বিশ্ব সহ বিভিন্ন রাষ্ট্র কি করে থাকেন, পররাষ্ট্রনীতির মাধ্যমে সম্পর্ক স্থাপন করে থাকে। তাহলে এক প্রধান উপকরণ হিসেবে আমরা দেখতে পাই অর্থনৈতিক সম্পদ। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা পাই সেটি হচ্ছে যে কি, অর্থনৈতিক সম্পদ। যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে দিতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তারপরে হচ্ছে ফ্রান্স, জাপান, ইতালি, জার্মানি ও চীন। এটা হচ্ছে যে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ এইসব রাষ্ট্রগুলো যখন অর্থনৈতিকভাবে পরিপূর্ণ হয়েছে, তখনই দেখা যাচ্ছে ওই রাষ্ট্রগুলোর সাথে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলো কি করছেন, সুসম্পর্ক স্থাপন করার মাধ্যমে অর্থাৎ পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছেন। কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছেন? কারণ ওইসব রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে সামর্থ্য। অর্থনৈতিক সম্পদের উপর ভিত্তি করে দেখা গেল যে কি, যে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করে থাকে। তারপরে হচ্ছে রাষ্ট্রীয় মতাদর্শের উপরও পররাষ্ট্রনীতি নির্ধারণ হয়ে থাকে। রাষ্ট্রীয় মতাদর্শ কি? বলা হচ্ছে যে প্রতিটি দেশের এই নিজস্ব কিছু মতাদর্শ রয়েছে যা দীর্ঘদিনের বিশ্বাস এবং অনুসরণের ফলে গড়ে উঠেছে। অর্থাৎ বলা হচ্ছে প্রতিটি রাষ্ট্র ব্যবস্থায় কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্রের মূল্যবোধ, নীতি, কর্মসূচি, উদ্দেশ্য ও লক্ষ্য ওই নির্দিষ্ট মতাদর্শের দ্বারাই মূলত পরিচালিত হয়। অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে, রাজনৈতিক পরিচালনার ক্ষেত্রে কোনো না কোনো মতাদর্শ অবলম্বন করে থাকেন। কোন রাষ্ট্রে সমাজতান্ত্রিক মতাদর্শ, কোন তান্ত্রিক রাজতান্ত্রিক মতাদর্শ রয়েছে, ধনতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, পুঁজিবাদী ব্যবস্থাকে তারা নিজেদের মতাদর্শ হিসেবে পরিচালিত হচ্ছে। অর্থাৎ এক এক রাষ্ট্র এক এক ধরনের মতাদর্শ অনুসরণ করে নিজেদের রাজনৈতিক মতাদর্শকে পরিচালিত করে থাকে। সেজন্য বলা হচ্ছে যে এই পররাষ্ট্রনীতি মূলত একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করতে গেলে এই রাষ্ট্রীয় মতাদর্শটাও প্রভাব বিস্তার করে থাকে। তার মধ্যে আমরা উদাহরণ হিসেবে যেসব রাষ্ট্রগুলো নিতে পারি, যেমন ধরো সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমূহ হচ্ছে যে পররাষ্ট্রনীতির পার্থক্যের এক অন্যতম উদাহরণ। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে মতাদর্শ তার সাথে যুক্তরাষ্ট্রের মতাদর্শের সাথে কি হয় না, মিল হয় না। আবার চীনের সাথে বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রসমূহের যে মতাদর্শ তার মধ্যেও একটা অমিল দেখা যায়। সেজন্য বলা হচ্ছে রাষ্ট্রীয় মতাদর্শের উপর ভিত্তি করে মূলত পররাষ্ট্রনীতি
সম্পর্ক গড়ে তোলে। এরপরে হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। বলা হচ্ছে যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অভ্যন্তরীণ উপাদানও অনেক সময় প্রভাব বিস্তার করে থাকে। যেমন দেখা যায় যে কি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্রিয়াকলাপ অনেক ক্ষেত্রে পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে থাকে। রাষ্ট্রের অভ্যন্তরে বসবাস জনগোষ্ঠীর রাজনৈতিক মন মানসিকতা, ক্রিয়াকলাপ, আশা আকাঙ্ক্ষা ইত্যাদি বিবেচনা করে মূলত কি হয়ে থাকে, পররাষ্ট্র নীতি নির্ধারণ হয়ে থাকে। তার মধ্যে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক সকল ধরনের রাষ্ট্রের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য। অর্থাৎ দেখা যাচ্ছে, মনে করো আমার দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান, গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া বিদ্যমান, অন্য একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার কি বিদ্যমান, তাহলে ওই রাষ্ট্রের সাথে সহজে আমরা কি করতে পারি না, যে পররাষ্ট্র নীতির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমাকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। সে কারণে বলা হচ্ছে যে পররাষ্ট্র নীতি সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ উপাদানটা অনেকাংশেই প্রভাব বিস্তার করে থাকে। 6 নাম্বার হচ্ছে জনসংখ্যা। বলা হচ্ছে যে কোন রাষ্ট্রের জনসংখ্যাও সেই রাষ্ট্রের শক্তির পরিমাণের মাপকাঠি হতে পারে। কেন? বলা হচ্ছে যে কি, যে জনগণের শিক্ষা ও সচেতনতা, কর্তব্যবোধ, সংহতি, দক্ষতা, সাংগঠনিক বিকাশ, চারিত্রিক দৃঢ়তা ও মূল্যবোধ বৈদেশিক নীতি প্রণয়ন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ রাষ্ট্রের জনবল রাষ্ট্রের প্রতিরক্ষা শক্তির অন্যতম উৎস। অর্থাৎ বলা হচ্ছে যেই রাষ্ট্রের জনসংখ্যা বেশি, শুধু জনসংখ্যা বেশি নয়, ওই রাষ্ট্রের জনসংখ্যা বেশি হওয়ার সাথে সাথে ওই রাষ্ট্রের জনগণ যখন নিজের কর্তব্যবোধ, যখন ওই জনগণের শিক্ষা ব্যবস্থা ঠিক থাকবে, নিজের সচেতনতা ও কর্তব্যবোধ ঠিক থাকবে, নিজের মধ্যে দক্ষতা থাকবে, সাংগঠনিক বিকাশ থাকবে, চারিত্রিক দৃঢ়তা এবং মূল্যবোধ থাকবে, তখন ওই রাষ্ট্র পরিপূর্ণভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। এবং সাথে সাথে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে এই কারণে যে যখন যে রাষ্ট্রের জনগণ শিক্ষার হার সবচেয়ে বেশি, যে রাষ্ট্রের জনগণের মধ্যে সচেতনতা, চারিত্রিক দৃঢ়তা, মূল্যবোধ যখন বেশি থাকবে, তখন ওই রাষ্ট্রের জনগণ সামরিক ভাবেও কি থাকবে, শক্তিশালী থাকবে। সে কারণে বলা হচ্ছে যে পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রেও মূলত এই জনসংখ্যাটা প্রভাব বিস্তার করে থাকে। তারপরে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। পররাষ্ট্রনীতিতে অবশ্যই রাষ্ট্রীয় শক্তি এবং ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই। রাষ্ট্রীয় ক্ষমতাকে বিবেচনা রেখে পররাষ্ট্রনীতির লক্ষ্য নির্ধারণ করতে থাকেন। অর্থাৎ একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে তখনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন যখন যেই রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হচ্ছে সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা কতটুকু আছে সেটার উপর বিবেচনা করেই মূলত অন্য একটি রাষ্ট্র পররাষ্ট্রনীতির মাধ্যমে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের আগ্রহ পোষণ করে থাকে। সেই জন্য বলা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতাও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। সর্বশেষ যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে জনমত। জনমতে বলা হচ্ছে পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হচ্ছে দেশের জনমত। জনমতের অনুকূলে না হলে পররাষ্ট্রনীতি কখনোই সফল হবে না। অর্থাৎ যদি বাংলাদেশ যদি কোনো একটি এমন কোন রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতির মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করতে চায় যেটি জনগণ সম্পূর্ণ বিরোধী, তাহলে সেই পররাষ্ট্রনীতি কখনোই কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখা যাচ্ছে কি যে একটি রাষ্ট্রের জনগণের মতামতের উপরেও পররাষ্ট্রনীতি নির্ভরশীল হয়ে থাকে। তাহলে পররাষ্ট্রনীতি নির্ধারক সমূহ কি কি, এই প্রশ্নটি যদি আসে তাহলে আমরা যে এই 8টা পয়েন্ট দিয়ে আমরা কি করব, পররাষ্ট্রনীতি নির্ধারক সমূহ আলোচনা করব, প্রশ্নটা সমাপ্ত করব। তাহলে আমরা 3টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করেছি। একটি হচ্ছে পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, আরেকটি হচ্ছে পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য কি কি, এবং সর্বশেষ হচ্ছে পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ কি কি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।